হ্যালো মিষ্টি বন্ধুরা, তো আজকে আমরা কথা বলবো অক্ষয় কুমার ভার্সেস পরেশ রাওয়াল। এই জিনিসটা অনেকদিন ধরেই ব্রিউ করছে, এই কন্ট্রোভার্সিটা, এবং অনেক কিছু হয়েছে আর কি। পরেশ রাওয়াল হেরাফেরি 3 ছেড়ে চলে গেছেন। অক্ষয় কুমার পরেশ রাওয়ালের এগেনস্টে একটা লস্যুট ফাইল করেছেন, এবং আমি ফার্স্টে সেটা শুনে ভেবেছিলাম হয়তো কোনো রকম একটা পাবলিসিটি স্টান্ট বা ফেক নিউজ। এখন অব্দি শোনা যাচ্ছে তো এটা সত্যি। এবং যেহেতু পরেশ রাওয়াল আর হেরাফেরি 3-তে নেই, তো বাবু ভাইয়ার যে ক্যারেক্টারটা, যেটা খুব আইকনিক একটা ক্যারেক্টার, তো সেটাকে প্লে করবেন, সেটা নিয়ে একটা ভীষণ পরিমাণে চ্যাটার হচ্ছে। পঙ্কজ ত্রিপাঠীর নাম উঠে এসেছিল, যদিও কনফার্ম কিছু হয়নি এখনো অবধি। এবং দেয়ার ইজ দ্য সোশ্যাল মিডিয়া ব্যাকল্যাশ অনেক। পঙ্কজ ত্রিপাঠীকে অনেকে দেখলাম ট্রোল করছে, এবং পরেশ রাওয়ালকেও অনেকে ট্রোল করছে, যেহেতু তিনি বাবু ভাইয়ার যে আইকনিক ক্যারেক্টারটা, তো সেটা আর কি মানে রিজিউম করলেন না ইন হেরাফেরি 3। তো যাই হোক, অনেক কিছু হচ্ছে, অনেক দূর জল গড়িয়েছে। দেখুন, আমি প্রথমেই বলে দিই, হেরাফেরি 1 আর হেরাফেরি 2 আমার ভীষণ পছন্দের সিনেমা। এবং এই যে দুটো মানুষের কথা বলছি, তাদেরও কাজ কিন্তু আমার খুব ভালো লাগে, অক্ষয় কুমার এবং পরেশ রাওয়াল দুজনেরই। হেরাফেরি 2 থেকেও আমি হেরাফেরি সিনেমাটাকে বলবো, কারণ হেরাফেরি 2 সিনেমাটা এন্টারটেইনিং সিনেমা, বাট হেরাফেরি লেভেলের নয়। হেরাফেরি ইজ আ ফ্যান্টাস্টিক ফিল্ম, সম্ভবত ভারতবর্ষের বেস্ট কমেডি ফিল্ম। আমি জানেভি দরিয়ারেরও আগে রাখবো। অসম্ভব ভালো সিনেমা, এবং বাবুরাওয়ের ক্যারেক্টারটা কিন্তু আইকনিক। মানে তিনজনের ক্যারেক্টারটাই, শ্যাম, রাজু এবং বাবুরাওর ক্যারেক্টারটা আইকনিক। আমি হেরাফেরি যে কতবার দেখেছি, হেরাফেরি 2 অনেকবার দেখেছি, বাট হেরাফেরি যে আমি কতবার দেখেছি তার কোনো ইয়ত্তা নেই। তো খুবই আইকনিক, আমাদের কাছে খুব পছন্দের 3টে ক্যারেক্টার, খুব পছন্দের দুটো সিনেমা, বিশেষ করে প্রথমটা। কিন্তু আপনাদেরকে এটাও বুঝতে হবে যে একজন শিল্পী, তার দৃষ্টিভঙ্গিটা আলাদা। পরেশ রাওয়াল তিনি এমন একজন মানুষ, তিনি কিন্তু তার খুব এক্সটেন্সিভ একটা বডি অফ ওয়ার্ক আছে। তিনি 80s-এ 90s-এ এই যে হিন্দি সিনেমায় প্যারালাল সিনেমার যে মুভমেন্টটা ছিল, হি ওয়াজ ইন দ্য ফোর ফ্রন্ট অফ দ্যাট। তারপরে তিনি একটা সময় আসছে যখন তিনি ভিলেনের রোল করে খুব সাকসেস পাচ্ছেন। তারপরে তার যে রোলটা আসছে, যেটা আমরা সব থেকে বেশি অ্যাসোসিয়েট করি, সেটা হচ্ছে পরেশ রাওয়ালের ওই কমেডি ফেসটা। এখন তিনি অন্যরকম রোল করছেন। হি হ্যাজ আ ভেরি সাকসেসফুল কেরিয়ার ইন গুজরাটি প্লেস। গুজরাটি প্লে আপনারা জানেন, গুজরাটি থিয়েটার খুব স্ট্রং, মারাঠি থিয়েটারের মতো একটা সময় বাংলা থিয়েটারও খুব স্ট্রং ছিল। তো তার গুজরাটি থিয়েটারে তার খুব সাকসেসফুল একটা কেরিয়ার আছে। হি হ্যাজ আ ভেরি ডিস্টিংটিভ বডি অফ ওয়ার্ক, ঠিক আছে। এবার আপনারা এটা ভাবুন যে পরেশ রাওয়াল, সে তো নাই চাইতে পারে যে আমি একটা ক্যারেক্টার, আমি দুবার এই রোলটা প্লে করেছি, বাবু ভাইয়ার রোলটা। দিস ইজ অ্যান আইকনিক রোল। দুটো সিনেমা ভীষণভাবে পপুলার মানুষের মধ্যে, দুটোই কাল্ট ক্লাসিক সিনেমা। তো আমি এই জিনিসটা আর করবো না। আমি এই ক্যারেক্টারটা দিয়ে, এই বাবুরাও গণপতরাও আপটে, এই ক্যারেক্টারটা দিয়ে আমি ডিফাইন হব না। আমার একটা এক্সটেন্সিভ বডি অফ ওয়ার্ক আছে, যেটা থিয়েটার এবং সিনেমাতেও আমি এই ক্যারেক্টারটা মিল্ক আউট করবো না। অ্যান্ড আই রেসপেক্ট হিম ফর দ্যাট, কারণ আমরা এখন এমন একটা জায়গায় বাস করি, এমন একটা মানে সিনেম্যাটিক কালচারাল ল্যান্ডস্কেপে বাস করি, যে যেখানে মিল্কিং ইজ দ্য নর্ম, যেখানে একটা ক্যারেক্টারকে এনক্যাশ করতে থাকা ইজ দ্য নর্ম। তো আই রেসপেক্ট পরেশ রাওয়াল ফর সেইং নো, যে আমি এই ক্যারেক্টারটা দুবার প্লে করেছি, ইট হ্যাজ বিকাম আইকনিক, বাট আমার এর বাইরেও একটা এক্সটেন্সিভ বডি অফ ওয়ার্ক আছে। আমি শুধুমাত্র এই ক্যারেক্টারটা দিয়ে ডিফাইন হব না। আই রেসপেক্ট হিম ফর দ্যাট, কারণ এটা কেউ করে না। লোকে দেখে কি, চলো আমার একটা ক্যারেক্টার পপুলার হয়ে গেছে, আমি এটাকে মিল্ক করতে থাকবো, যতদিন আমাকে দর্শকরা নেবে আমি করতে থাকবো। যেটা আমরা দেখি, এই যে এতগুলো সিকুয়াল আসছে, এই আসছে, ফ্র্যাঞ্চাইজ তৈরি হচ্ছে, দিস ইজ ফান্ডামেন্টালি দ্যাট, ইটস মিল্কিং অফ পিপলস ইমোশন, রাইট? এবং এই যে এখান থেকে আমি আরো একটা কথা বলবো, এই মিল্কিং অফ পিপলস ইমোশন থেকে, সেটা হচ্ছে, দেখুন, কোনো জিনিসকে ভালোবাসা ভালো। আপনি একটা সিনেমাকে ভালোবাসেন, সেই সিনেমাটার থেকে আপনি এন্টারটেনমেন্ট ভ্যালু পান, সেটাকে আপনি আর্টিস্টিক্যালি অ্যাপ্রিসিয়েট করেন, বা সেটার মধ্যে যদি কোনো মেসেজ থেকে থাকে, কোনো রকম মরাল টেকঅ্যাওয়েজ থেকে থাকে, আপনি সেটা নিলেন, কোনো রকম বক্তব্য থাকলে সেটার সাথে রিলেট করলেন, ইন্ট্রোস্পেক্ট করলেন, সেটা এক জিনিস। আর সেকেন্ড আসে হচ্ছে অবসেশন। অবসেশন আর কোনো জিনিসকে ভালো লাগা, দুটো কিন্তু পুরো আলাদা। আমরা এমন একটা কালচারাল ল্যান্ডস্কেপে বাস করছি ওয়ার পিপল আর অবসেসড উইথ থিংস। মানুষ ছোটবেলায় হেরাফেরি দেখেছে, হেরাফেরি 2ও দেখেছে, আমিও দেখেছি, ভীষণ পছন্দের সিনেমা। কতবার, যেটা বললাম আমি, হেরাফেরি 1 বোধহয় আমার দেখা সব থেকে ফ্রিকোয়েন্টলি আমি যে সিনেমাটা দেখেছি, সেটা সম্ভবত হেরাফেরিই হবে।
ভীষণ পছন্দের সিনেমা, আই উইল নট গেট কিপ দ্যাট। এবং এই যে অবসেশনটা এবং গেট কিপিং কালচার, যে আমি এটা দেখেছি, আমার এটা পছন্দ, আই এম অবসেসড ওভার দ্যাট। আজকে পরেশ রাওয়াল সে এই রোলটা করতে চাইছে না, উইচ আই রেসপেক্ট হিম ফর দ্যাট। যেটা বললাম যে এটা নর্ম নয়, এখন নর্ম হচ্ছে ক্যাশ ইন করা। সে করতে চায়নি, হি হ্যাজ মুভড অন, সে করতে চায়নি, সে তার এগেনস্টে একটা ব্যাকল্যাশ আসছে। আজকে পঙ্কজ ত্রিপাঠী, তার নাম উঠে এসছে, কনফার্ম নয় যতদূর আমি জানি, তার এগেনস্টে একটা ব্যাকল্যাশ আসছে। কেন? এবং এখান থেকে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলবো, সেটা হচ্ছে এই ফ্যান্ডাম কালচারের এই যে গেট কিপিং কালচার। ফার্স্ট অফ অল যেটা আমি বললাম, যে কোনো সিনেমাকে ভালো লাগা, তার থেকে এন্টারটেনমেন্ট ভ্যালু পাওয়া, তাকে আর্টিস্টিক্যালি অ্যাপ্রিসিয়েট করা, তার কোনো বক্তব্য থাকলে সেটার সাথে রিলেট করা এক জিনিস। আর দ্বিতীয়ত হচ্ছে এই অবসেশন আর গেট কিপিং কালচার। প্রথমত মানে ফ্যান্ডাম দুটো শেপ আর ফর্মে আসে, ঠিক আছে? একটা হচ্ছে সেলিব্রিটি ফ্যান্ডাম, যে আপনি কারোর ফ্যান। আপনি কারোর ফ্যান বলাটা ভুল অ্যাকচুয়ালি। আপনি অমুক স্টারের ফ্যান, মানে অমুক স্টার মিডিয়াতে যে ইমেজটা প্রজেক্ট করে, তার পিআর দিয়ে, তার মিডিয়া দিয়ে যে ইমেজটা ম্যানুফ্যাকচার করা হয়েছে, আপনি সেটার ফ্যান। আপনি সেই মানুষটাকে ইয়েতে চেনেনও না, আপনি পার্সোনাল লাইফে সেই মানুষটাকে চেনেনও না। সেই মানুষটা যে ইমেজ প্রজেক্ট করে, সেই মানুষটা হয়তো তার মানে উল্টো দিকে হতে পারে। অ্যাজ আ পার্সন হি ক্যান বি কমপ্লিটলি ডিফারেন্ট। মানে আমি দেখেছি অনেককে এরকম বলতে, যে আমি অমুক স্টারের মানুষ হিসাবে ফ্যান। কি তুই চিনিস মানুষ হিসাবে? এই গেল এক রকমের স্টারডাম। দিস ইজ ওয়ান কাইন্ড অফ ম্যাডনেস, ঠিক আছে? যে একজন অভিনেতা বা একজন সেলিব্রিটি বা যেই হোক, সে যে ইমেজটা মিডিয়াতে প্রজেক্ট করছে, ইউ আর অবসেসিং ওভার দ্যাট, উইচ ইজ আ ম্যাডনেস এনাফ। সেকেন্ড আসে হচ্ছে এই টাইপের ম্যাডনেস, যেটাকে আমি বলি ইন্টেলেকচুয়াল প্রপার্টি ফ্যান্ডাম, ঠিক আছে? আমি মার্ভেলের ফ্যান, আমি ডিসির ফ্যান, আমি স্কুইড গেমসের ফ্যান, আমি গেম অফ থ্রোনসের ফ্যান, আমি অমুকের ফ্যান। এখন তো ভিডিও গেমেও এই টক্সিক ফ্যান্ডাম জিনিসটা চলে এসছে। এটা তো মানে আগের যেটা ছিল সেলিব্রিটি ফ্যান্ডাম, এই একটা মানুষের মানে একটা মানুষকে নিয়ে অবসেশন হওয়া। ইউ আর নট অবসেসিং উইথ দ্যাট পার্সন, বাই দ্য ওয়ে, ইউ আর অবসেসিং উইথ দ্য ইমেজ দে প্রজেক্ট। বাট যাই হোক, ইট ইজ স্টিল আ রিয়েল, এটা ইম্যাজিনড আইডেন্টিটি। মানে এটা তো আমি বুঝি না, এই যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ফ্যান্ডাম নিয়ে আমি লিটারালি বুঝি না। দিস ইজ আ ইম্যাজিনড আইডেন্টিটি। একটা মানুষ, সে একটা সার্টেন ওয়েতে বড় হয়েছে, একটা সার্টেন ওয়েতে তার ওয়ার্ল্ড ভিউ, সে একটা সার্টেন জিনিস লিখলো, সেই সার্টেন জিনিসের একটা ইন্টারপ্রিটেশন হলো, ইউর অবসেসিং ওভার দ্যাট, ইউর অবসেসিং ওভার সামওয়ানস ইম্যাজিনেশন ফান্ডামেন্টালি। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমি ছোটবেলায় স্পাইডারম্যান সিনেমাটার অসম্ভব ফ্যান ছিলাম। স্যাম রেইমির যে 3টে স্পাইডারম্যান সিনেমা, টোবি ম্যাগুয়ারের, প্রথমটা যখন এসেছিল আমার তখন 6 বছর বয়স। আমি সেকেন্ড আর থার্ডটা হলেও দেখতে গেছিলাম। আই লাভড দোজ মুভিজ। স্যাম রেইমি স্পাইডারম্যানটা কি? স্যাম রেইমি স্পাইডারম্যান হচ্ছে, স্পাইডারম্যান ক্যারেক্টারটা লেখা হয়েছে, অনেকে লিখেছেন। একজন কমিক বুক রাইটার তো কনসিস্টেন্টলি লিখে যান না, বিভিন্ন রাইটার আসেন, এবং বিভিন্ন রাইটার আবারও, আমি যেটা এআই এর সময়ও বারবার করে বলেছি, যে হিউম্যান আর্ট ইজ ক্রিয়েটেড বাই হিউম্যান এক্সপিরিয়েন্স। তারা একটা সার্টেন ওয়েলতে ওয়ার্ল্ড দেখেছেন, তাদের একটা সার্টেন লাইফ এক্সপিরিয়েন্সেস হয়েছে, তারা সেই এক্সপিরিয়েন্সটা, এই যে স্পাইডারম্যান ফ্রেমওয়ার্কটা আছে, একটা যে বেসিক একটা মানে তার ক্যারেক্টারের কাঠামো আছে, সেটার উপরে তাদের নিজেদের যে আর্টিস্টিক ইন্টারপ্রিটেশন হুইচ হ্যাজ বিন ক্রিয়েটেড উইথ দেয়ার লাইফ, সেটাকে ইন্টারপ্রিট করছে, এবং সেটাকে স্যাম রেইমি সিনেমাতে আনছেন অ্যাজ আ ডাইরেক্টর, টোবি ম্যাগুয়ার প্লে করছেন। আই অ্যাম ওয়াচিং দ্যাট। এটাকে নিয়ে অবসেশন করার মতো কি আর কিছু আছে? ইউ আর অবসেসিং ওভার। আপনি যখন বলছেন আপনি ব্যাটম্যানের ফ্যান, বা আপনি স্পাইডারম্যানের ফ্যান, বা আপনি জিওটির ফ্যান, ইউ আর বেসিক্যালি সেইং ইউ আর ফ্যান অফ আ ভেগ কনসেপ্ট। একটা বেসিক কাঠামো আছে, সেই কাঠামোর মধ্যে বিভিন্ন রাইটাররা তাদের লাইফ এক্সপিরিয়েন্স থেকে তৈরি, তাদের যে ক্রিয়েটিভিটি, বারবার করেই বলছি, আর্ট ইজ ক্রিয়েটেড থ্রু লাইফ এক্সপিরিয়েন্স। একজন রাইটার, তার জীবনটা অন্যরকম হলে তার শিল্প অন্যরকম হতো, ঠিক আছে? বারবার করে এআই এর ক্ষেত্রে এই কথাটা বলেছি। সে সেটাকে একরকম ভাবে ইন্টারপ্রেট করছে, অ্যান্ড ইউর অবসেসিং ওভার দ্যাট ইম্যাজিনড আইডেন্টিটি। মানে আমি সিরিয়াসলি এটা, মানে এই ফ্যান্ডাম জিনিসটা না, আমি জাস্ট বুঝিই না।
এবং সেটা মানে শুধু যে ভালো লাগছে তা না, যেটা আমি প্রথমেই বললাম যে কোনো জিনিসকে অ্যাপ্রিসিয়েট করা, এন্টারটেনমেন্ট ভ্যালু পাওয়া আলাদা জিনিস, অবসেশন ওভার ইট, গেট কিপ করছে, অন্য কেউ করতে এলে তাকে ব্যাকল্যাশ দিচ্ছে, মানে কি ভাই, ইউ আর অবসেসিং ওভার সামওয়ান এলসেস ইমাজিনেশন ইন সামটাইমস অ্যান ইন্টারপ্রিটেশন অফ সামওয়ান এলসেস ইমাজিনেশন। আপনি যখন বলছেন আমি অমুক চরিত্রের ফ্যান, বেসিক্যালি ইউ আর সেইং যে এই একটা ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারটাকে কেউ একটা সার্টেন ওয়েতে ইন্টারপ্রিট করেছে, আমি সেটাকে, যেহেতু সেটা আমার মনের খুব কাছের, আমি ছোটবেলায় দেখেছিলাম কি হোয়াট এভার, আমি সেটাকে আমি জড়িয়ে ধরবো, দ্যাট ইজ দ্য অনলি ভ্যালিড থিং। আর বাকি যে 10টা ইন্টারপ্রিটেশন আছে সেগুলো সব ভোগে যাক, সেগুলো আমি মানি না। কি ভাই এগুলো, মানে এগুলোর কোনো লজিক আছে? কোনো লজিক আছে? ইন্টারপ্রিটেশন মানেই তাই, ইন্টারপ্রিটেশন বাই ডেফিনেশন হ্যাজ টু বি ডিফারেন্ট। একটা জিনিস যেটা তোমাকে অ্যাপিল করে বলে, তুমি ছোটবেলায় দেখেছিলে বলে, বা তোমার মানে মনের খুব কাছে বলে সেটা ভ্যালিড, আর বাকি 10টা ইন্টারপ্রিটেশন ইনভ্যালিড, এটার কোনো লজিক আছে? আমি একটা বান্ধবীর সাথে কথা বলেছিলাম, তো ও আমাকে খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছিল। শি ইজ লাইক অবসেসড উইথ আ বাঞ্চ অফ থিংস, ঠিক আছে, হ্যারি পটার, গেম অফ থ্রোনস, এখন বোধহয় স্কুইড গেমস কিছু নিয়ে অবসেসড। বাই দ্য ওয়ে, আই হ্যাভ নেভার ওয়াচড আ সিঙ্গেল এপিসোড অফ গেম অফ থ্রোনস অ্যান্ড স্কুইড গেমস। আমি কি নিয়ে সেটাই জানি না। তো আমাকে একটা ইন্টারেস্টিং কথা বলেছিল, তো ওকেও আমি একদিন খেপাচ্ছিলাম এই ইমাজিনড আইডেন্টিটির অবসেশন নিয়ে। তোমাকে খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছিল যে রিলিজিয়ানও তো ইন আ ওয়ে একটা ইমাজিনড আইডেন্টিটি, যেটা নয়। বাই দ্য ওয়ে, রিলিজিয়ান ইজ নট অ্যান ইমাজিনড আইডেন্টিটি, দেয়ার ইজ আর ওয়ে মোর নুয়ান্স টু ইট। বাট আমি যদি ওর কথাটা ধরেও নিই যে রিলিজিয়ান ইটসেলফ একটা ইমাজিনড আইডেন্টিটি, কেউ শ্রীকৃষ্ণকে দেখেনি, কেউ জিসাসকে দেখেনি, কেউ আল্লাহকে দেখেনি, ঠিক আছে, ইটস অ্যান ইমাজিনড আইডেন্টিটি। আমি ওকে যে রিপ্লাইটা দিয়েছিলাম আমি আপনাদেরকে সেটাই বলবো, যে রিলিজিয়ান অলদো ইটস ওয়ে মোর নুয়ান্স দ্যান জাস্ট বিং আর ইমাজিনড আইডেন্টিটি, আমি যদি তর্কের খাতিরে সেটা ধরেও নিই, there is a civilizational mechanism behind it. এটার একটা সামাজিক এবং বৃহত্তরভাবে সিভিলাইজেশনাল মেকানিজম আছে। যে খ্রিস্টিয়ান মানুষটা প্রত্যেক রোববার চার্চে যায়, বা আমার মার মতো মানুষ, আমার মা লিটারালি বাড়িতে সব পুজো করে, সেটা আমি যদি ধরেও নেই ওভার সিম্পলিফাইড ওয়েতে ইমাজিনড আইডেন্টিটি, এগেন ইটস ওয়ে মোর নুয়ান্সড দ্যান দ্যাট, যদি ধরেও নিই তর্কের খাতিরে, দেয়ার ইজ আ সিভিলাইজেশনাল মেকানিজম বিহাইন্ড ইট। এই অবসেশনগুলোর পিছনে কি মানে কি মেকানিজম আছে? Corporations are like cashing on your obsession, making you these zombies, and they are making money. তারা পয়সা বড় লোক হচ্ছে, তুমি এগুলোকে নিয়ে অবসেশন করছো। মানে আমি সিরিয়াসলি এই ফ্যান্ডাম জিনিসটা না, আমি জাস্ট বুঝি না। ওই যেটা বললাম সেলিব্রিটি ফ্যান্ডাম, আমি তাও কিছুটা মেনে নিতে পারি, কারণ ইট ইজ অ্যাটলিস্ট এ রিয়েল থিং। বাট এই যে আইপি ফ্যান্ডাম, যেগুলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি, আই লিটারালি ডোন্ট আন্ডারস্ট্যান্ড। It is basically at a corporation is like cashing on your emotion and like, এবং যেহেতু তাদেরকে ক্যাশ ইন করতে থাকতে হবে, তারা তোমার ওই অবসেশন গুলোতে ধোঁয়া দিয়ে যাচ্ছে। ইটস নাথিং মোর দ্যান দ্যাট। আজকে পরেশ রাওয়াল, সে পলিটিশিয়ান, সে লাইফ, সে কেরিয়ারে অনেক কিছু অ্যাচিভ করেছে অ্যাজ অ্যান অ্যাক্টার। সে যদি মনে হয় যে আমি বাবুরাওর মতো ক্যারেক্টার করব না, কি ভুল করেছে? কিছু ভুল করেছে? বাবুরাওয়ের ক্যারেক্টারটা, এটাকে কমেডির ভাষায় বলে হি ইজ আ বাট অফ দ্য জোক, সে এরকম নাই করতে পারে, কোনো ভুল নেই তাতে। আজকে যদি আমি ধরে নিই পঙ্কজ ত্রিপাঠী, যার নামটাই সব থেকে বেশি উঠে এসছে, সে বাবুরাওর ক্যারেক্টারটার অন্যরকম ইন্টারপ্রিটেশন করবে, বা হয়তো অন্য ক্যারেক্টার প্লে করতে পারে, সে হয়তো বাবুরাওই করবে তা তো নয়। যদি ডাইরেক্টলি সিকুয়াল হয়, ডাইরেক্ট সিকুয়ালই হবে, যেহেতু হেরাফেরি আর হেরাফেরি 2 ডাইরেক্ট কন্টিনিউশন ছিল একই গল্পের। হেরাফেরি 3 যদি ডাইরেক্ট সিকুয়াল হয়, তাহলে হয়তো অন্য ক্যারেক্টার প্লে করবে, কারণ অন্য দুটো ক্যারেক্টার একই, বাবুরাওয়ের ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা তো ডাইরেক্ট সিকুয়াল, ইট উইল নট মেক সেন্স, তাই না? সে তার ইন্টারপ্রিটেশনটা আনবে। পরেশ রাওয়ালও তাই করেছিল, নীরাজ ভোহরা এবং অন্যান্য কেউ লিখেছিল, পরেশ রাওয়াল সে একটা সার্টেন ওয়েতে তার লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে তার একটা আর্টিস্টিক সত্তা তৈরি হয়েছে, সে সেটাকে ইন্টারপ্রিট করেছে। সেম উইথ পঙ্কজ ত্রিপাঠী, সেম উইথ আদার্স। আপনি একটা সিনেমাকে ভালোবাসেন বলে, এবং সেই সিনেমা দুটোকে আমিও ভীষণভাবে ভালোবাসি, হেরাফেরি আর হেরাফেরি 2 আমার খুব পছন্দের সিনেমা, আপনি সেগুলোকে গেট কিপ করবেন, অবসেশন করবেন, এগুলোর তো কোনো মানে নেই। আর যদি ঠিক আছে আপনার পছন্দ হচ্ছে না অন্য কেউ করতে, তো আপনি দেখবেন না, সিম্পল। আজকে যদি পঙ্কজ ত্রিপাঠী হেরাফেরি 3 করে, হেরাফেরি 1 আর হেরাফেরি 2 তো পাল্টে যাচ্ছে না, তাই না? হেরাফেরি 3 ভালো হলে ভালো,
আপনার যদি ভালো না লাগে দেখবেন না, পছন্দ না হয়, ইফ ইউ হেট দ্য আইডিয়া দ্যাট পঙ্কজ ত্রিপাঠী হেরাফেরি 3 করছে, পরেশ রাওয়াল করছে না, দেখবেন না সিনেমাটা। প্রথম দুটো সিনেমাটা তো তার জন্য পাল্টে যাচ্ছে না। এই অবসেশন এবং এই গেট কিপিং কালচারটা না আর্টের জন্য খুব খারাপ, এবং এই জিনিসটা এত বেড়ে গেছে এখন বিকজ অফ দিস ফ্যান্ডামস অ্যান্ড অবসেশনস অ্যান্ড অল দ্যাট। এবং যেটা বললাম, এটা বেসিক্যালি দিস কর্পোরেশন, দিস লার্জ যারা আইপি ওনার, তারা এই আপনাদের অবসেশনে ধোঁয়া দিয়ে এগুলোকে এনক্যাশ করতে থাকে। এগুলো না করবেন না। পঙ্কজ ত্রিপাঠীকে নিয়ে খিল্লি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। পরেশ রাওয়াল হু ডিড আ লাইক এ গ্রেট থিং অফ নট এনক্যাশিং, একই ক্যারেক্টার মিল্ক না করার ডিসিশন নিয়েছে, আই রেসপেক্ট হিম ফর দ্যাট, তাকে নিয়ে ব্যাকল্যাশ করা হচ্ছে। এই অবসেশন এবং কালচারাল গেট কিপিংটা না ফান্ডামেন্টালি আর্টের জন্য খুব ক্ষতিকারক। এবং এই যে আপনাদের ধারণাটা যে আমার কোনো জিনিস আমি আমার হৃদয়ের কাছে বলে আমি ওই ইন্টারপ্রিটেশনটাকে ভালোবাসি বলে অন্যগুলো ইনভ্যালিড, এটাও কোনো লজিক না। আর্ট মানেই তাই, আর্ট মানেই যে সার্টেন পিপল উইল ইন্টারপ্রিট ইট ইন সার্টেন ওয়ে। তো এই জিনিসগুলো করবেন না। এই মানে আমি সিরিয়াসলি বুঝি না, আমি এই জন্যই ফ্যান্ডাম নিয়ে এতক্ষণ কথা বললাম। আমি না এই অবসেশনগুলো বুঝি না, এবং এগুলো আর্টের জন্য খুব ক্ষতিকারক। হেরাফেরি 3 আমি আশা করব যাকে নিয়েই কাজটে হোক খুব ভালো হবে, তারা তাদের ইন্টারপ্রিটেশনটা আনবে। ভালো হলে খুব ভালো, উইল হ্যাভ আনাদার গ্রেট কমেডি ফিল্ম। আমরা তো ভালো কমেডি ফিল্ম এখন সেই অর্থে যে কমেডি সিনেমাগুলো আমরা আর্লি 2000s এ দেখতাম, আমরা তো সেরকম পাই না। তো সেই ফ্লেভারে যদি একটা ভালো কমেডি ফিল্ম হয় তো খুব ভালো। আর যদি খারাপ হয়ও, আমাদের তো অন্য দুটো সিনেমা তো পাল্টে যাচ্ছে না, হেরাফেরি আর হেরাফেরি 2 তো পাল্টে যাচ্ছে না। তো এই মানে যারা নতুন কাস্ট মেম্বার ব্যাকল্যাশ দেওয়া এগুলো করবেন না, পরেশ রাওয়ালকে ব্যাকল্যাশ দেওয়া করবেন না। মানে দিস থিংস আর এই কালচারাল গেট কিপিং গুলো এবং এই অবসেশন গুলো মানে কোনো অর্থ নেই, জাস্ট কোনো অর্থ নেই। তো যাই হোক, এই ছিল আমার ভিডিও। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।